আপনার বই আসছে হ্যাঁ, বইমেলাতে? মৌলিক একটা, অনুবাদ সম্পাদন একটা। আচ্ছা, আচ্ছা। এটা কি আপনার ১ম বই? না, গত বছর একটা আসছে, এই শহরে রাজনীতি নিষিদ্ধ, পরিবার প্রকাশন। আর এবারের বইটা? এবার বই হচ্ছে এই রোহিণীর জন্য একটি রাষ্ট্র, মৌলিকটা, আর বিশ্ব কবিতা নির্বাচিত অনুবাদ, এটা হচ্ছে অনুবাদের সম্পাদন। তা আপনি তো কবিতাই লিখছেন নাকি আর কিছু লিখেন? কবিতা, কিছু গল্প, আর আগামী বইমেলা হচ্ছে উপন্যাস। এই ১ বছর কবিতা লিখব না। এই সারা বছর কবিতা লিখবেন না? না, ডিসিশনটা এরকম। এখন যদি খুব বেশি ইচ্ছা করে ভুলে লিখে ফেলতে পারি, ইচ্ছা নেই। আগামী বইমেলায় উপন্যাস আসছে। তো কবিতায় কি ধরনের কবিতা নিয়ে আপনার কি বক্তব্য আছে কিনা থাকলে সেটা? কবিতা নিয়ে খুব আলাদা কিছু করতে চাই, ওরকম কিছু না। তবে আমি চাই যে কবিতা খুব সুন্দর হয়ে উঠুক, যে পাঠক পড়লে তাদের কাছে ভালো লাগবে। কবিতার তো আসলে একভাবে বলা যায় কবিতার অনেক দায় আছে, আবার হচ্ছে কবিতার কোনো দায় নেই। যেমন কবি যদি অলওয়েজ মনে করে যে আমার কবিতা দিয়ে আমি দেশকে চেঞ্জ করে দেবো, পৃথিবীকে চেঞ্জ করে দেবো, সমাজকে চেঞ্জ করে দেবো, এই এত চেঞ্জের মধ্যে থাকলেও কবিতা আসলে কবিতা হয়ে উঠবে না। তখন মনে হয় যে তার জন্য প্রবন্ধ লেখা ভালো। আপনি কি তাহলে বিদেশি কবি বা দেশের বাইরের কবি ওনাদের দ্বারা বা ওনাদের থেকে কিছু নিয়ে থাকেন কিনা? অনেক বেশি, আমি অনেক বেশি দেশের প্রভাবিত। তুলনায় বেশি কিনা? হ্যাঁ, দেশের তুলনায় বেশি। কারণ তাদের কবিতা পড়তে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তাদের জায়গা থেকে আমরা জীবনানন্দ দাশকে বাদ দিলে, যেমন জীবনানন্দ দাশের কথা যেটা আমার কথা, আমি তাকে শ্রেষ্ঠ কবি মনে করি ওয়ার্ল্ডের মধ্যে। জাস্ট আমার মত। তাকে বাদ দিলে বাকি যারাই আছেন সবার প্রতি রেসপেক্ট রেখেই, মানে আসলে মনে হয় যে আমরা এখন অনেক অনেক দূরে আছি, অনেক পেছনে আছি। তো এই কারণে মনে হয় যে আমি যখন বলছি হ্যাঁ অনেক বেশি প্রভাবিত, যখন আমি বলছি অনেক বেশি নিচ্ছি, আমার খারাপ লাগে না। আমার কাছে মনে হয় সমস্ত পৃথিবীটা মিলে আসলে কবিদের জন্য কোনো আলাদা দেশ নেই। সমস্ত পৃথিবীর সব দেশ মিলে একটা কান্ট্রি, এবং সব ভালো কবিতা, সব রাইটার মিলে যে লেখে আসলে একটা কবিতাই সবাই মিলে লেখে। আমি আসলে চাই ভালো লিখতে, যে কোনো ওয়েতে। সেটা কোন দেশের প্রভাবটা বেশি পড়ছে, বাংলাদেশের ঐতিহ্যগতভাবে আছে কিনা, আমি এগুলো নিয়ে ভাবি। এই আপনি কবি হিসাবে মানে আপনার বই বের করাটা আপনার জন্য কতদূর দরকারি মনে করেন? আমি মনে করি বই বের করার চেয়েও বেশি যেটা, যেমন নেরুদার সময় একটা বিষয় ছিল। নেরুদা যখন ছিলেন, ওনার জনপ্রিয়তা এত বেশি ছিল যে ওনার কবিতা, আমরা যেমন গ্রামে কোনো কঠিন কাজ করতে গেলে আল্লাহর নাম বা এরকম কিছু শব্দ উচ্চারণ করে আমরা কঠিন কাজগুলো করি, যারা ধান চাষ করা বা এই বড় বড় গাছের গুঁড়ি ঠেলে সরানো, ওই সময় ছিল যারা খনিতে কাজ করতো, নেরুদার কবিতা আবৃত্তি করতে করতে কাজ করতো। আমি চাই যে আসলে সারা পৃথিবীতে ওই জায়গাটা চলে যাক, কবিতা থাকবে মানুষের মুখে মুখে, প্রত্যেকটা শ্রেণীতে। তো বই বের করছি, সেটা কিছু মুষ্টিমেয় পাঠকের কাছে যাচ্ছে, ওটা তো অবশ্যই দরকার আছে। তো তার পাশাপাশি আরও অনেক বেশি চ্যানেলে চ্যানেলে আবৃত্তি হওয়া, যেমন হেলাল হাফিজের সময়ে বা রুদ্রের সময় অনেক বেশি ছিল। এখন কি আমরা আসলে কোথাও আবৃত্তি করতে যাই ওইভাবে? যাই না। তো তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেতেন, চিন্তা করতেন না কে স্পন্সর করছে, কি করছে, নিজেরা কষ্ট করে করতেন। আমরা পারছি না। আমরা এই অপেক্ষা করছি এই বইমেলার জন্য, অপেক্ষা করে একটা বই বের করতেছি, মনে করতেছি দায় শেষ, কিছু বিক্রি হচ্ছে, আবার পরের বছরের জন্য অপেক্ষা শেষ। আচ্ছা, আপনি তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি অনেকটা মানে কবির কোনো সীমানা নাই এই অবশ্যই ধরনের সীমানা একটা নেই, মত ধারণ করেন। সেই হিসাবে আপনি কি আপনার কাছে কবির বয়সের সীমানা বা বয়স ফ্যাক্টর কিনা? অবশ্যই ফ্যাক্টর। কি আপনি তরুণ কবি বা প্রবীণ কবি আলাদা করবেন? না, আমি ওইভাবে আলাদা করবো না। তবে হ্যাঁ, বলতে গেলে তো আসলে বলে আমরা ফেলি, ঠিক না? কিন্তু যেমন ধরো তুমি কলকাতায় যদি যে মলয় রায়চৌধুরী, এখনো যদি তুমি তার স্ট্যাটাস দেখো বা কমেন্ট দেখো, তোমার কাছে মনে হবে এই লোকটা সেই ২০ বছরে পড়ে আছে। মাঝে মাঝে আমার কাছে মনে হবে যে কি এখনো কেন সে এরকম করছে? কিন্তু আমার বেশিরভাগ সময় মনে হয় এই লোকটা এখনো সেই তরুণ একটা জায়গায় আছে। মানে আমার ভাল আপনি লাগে। তারুণ্যকে তারপরেও তারুণ্য সবকিছুর পরেও তারুণ্যকে একটা আলাদাভাবে হ্যাঁ, হ্যাঁ, আমি মূল্যায়ন মনে করেন। করি যে তোমার বয়স ৮০ হয়ে যাবে। তো তুমি যখন লিখছো তখন তোমার বয়স ২০ এর উপরে কখনো উঠবে না। তুমি যদি লিখতে পারো।